কে কে আসছেন একটু বলেন। কাজ করতে হলে jQuery লাইব্রেরিটা লাগবে, আমরা ডাউনলোড দিব। jQuery 3.6 হ্যাঁ, তারপরে আমাদের একটা হচ্ছে jQuery ফাইল থাকবে বা জাভাস্ক্রিপ্ট ফাইল app.js দিলাম। ফন্ট সাম ইউজ করব, সেটা লিংক দিয়ে দেব। ওইটা আমাদের নিজস্ব। এক্সটার্নাল জেএসটা করার জন্য। আমরা ফন্ট সামটা নেব, কারণ আমরা ফন্ট সাম ইউজ করব এখানে। সিডিএন নেব, সিডিএন নেব। হ্যাঁ, ডাউনলোড দিলাম। ওকে, এটা ফন্ট সামের jQueryটা নেব। jQuery নিলাম, ঠিক আছে। এখন এটাকে অ্যাড করে দেব। js ফোল্ডারের ভিতরে app.js, সরি app dot না, jQuery 3.6.js, আর নিচে আমাদেরটা রাখবো। আর নিচে বলবো js ফোল্ডারের ভিতরে app.js। ওকে, তাহলে এইটা আমাদের js ফাইল, যেটাতে আমরা পোর্ট করব এক্সটার্নাল। আর এটা হচ্ছে ফন্ট আসামের জন্য সিডিএন, আর এটা jQuery। আমাদের সিএসএসটাও এখানে অ্যাড করে দেব, style.css। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমাদের প্রয়োজনীয় যে লিংক করার প্রয়োজন সেগুলো আমরা করছি। এখন এক্সটার্নাল সিএসএস এ app.js এর মধ্যে আমরা প্রোগ্রাম করব। এটি app.js দিতে হবে এমনটা না, আপনারা যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে বা jQuery শুরু করার আগে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে এই এক্সটার্নাল সিএসএস মানে এক্সটার্নাল করা হয় নাই, তাই না? সেম জিনিস, সেম প্রসেস, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের কোড আমি এখানে লিখতে পারবো, jQuery কোড আমি লিখতে পারবো, সেম প্রসেসে এক্সটার্নাল। এইভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, সেইখানে আপনার জাভাস্ক্রিপ্টের কোড থাকবে, jQuery কোড থাকবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে jQuery
ইউজ করতে হলে যে কোয়েরির যে সিনট্যাক্স সেটা ভালো করে বুঝতে হবে। আমি বলছি আপনারা সবসময় যে কোয়েরি এই লেখাটা ইউজ করবেন, কখনো ডলার ইউজ করার দরকার নেই। তারপরে ব্র্যাকেটের মধ্যে আপনার সিলেক্টর থাকবে, দেন এখানে কি থাকবে, ফাংশন। এইটা হচ্ছে সিনট্যাক্স। একে ফলো করে আমরা যত এর ভিতরে ফাংশন ক্রিয়েট করি না কেন, সেম প্রসেস, সিলেক্টর দেন ফাংশন, ওই সিলেক্টরের সঙ্গেই অ্যাড করে দিতে হবে। যে কোয়েরি কথাটা অবশ্যই থাকবে, দেন এই ব্র্যাকেটের মধ্যে আমি যে সিলেক্টর নিয়ে কাজ করতেছি সেই সিলেক্টর। মনে করেন আমি অল ডকুমেন্ট নিয়ে এই ডকুমেন্টটাকে রেডি করার জন্য কাজ করব, তাহলে আমার টার্গেটটা কি, ডকুমেন্ট, টোটাল ডকুমেন্ট। তাহলে আমার সিলেক্টরকে ডকুমেন্ট অথবা উইন্ডো হতে হবে, ঠিক আছে? ডকুমেন্ট অথবা উইন্ডো। উইন্ডো মানেও এখানে যা বোঝায়, যা কিছু আছে সব কিছু মিলেই, বা একটা ডকুমেন্টকেও আমরা ফুল কাজটাকে বুঝে থাকি, এই জন্য আমরা এখানে ডকুমেন্ট দিলাম। আর ফাংশনটা আমরা ইউজ করতে চাচ্ছি রেডি। রেডি ফাংশনের মাধ্যমে এই ডকুমেন্টটাকে রেডি করবে, দেন মানে একটা পরিবেশ তৈরি করবে ফর যে কোয়েরির জন্য একটা পরিবেশ তৈরি করবে, যে কোয়েরি কোডগুলো যেন পারফেক্টলি এক্সিকিউট হয় সেই ব্যবস্থা করবে হচ্ছে রেডি ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এইভাবে আমাকে যত কাজ করব এইভাবে আমাকে লিখতে হবে। এখন আমি তো এর ভিতরে আরো কিছু ফাংশন দিতে হবে, এর ভিতরে আরো ফাংশন দিতে হবে। এটা হচ্ছে মূল রেডি করলাম, এখন মূল কাজগুলো এর ভিতরে দেব। তার মানে এর ভিতরে আমরা আরো ফাংশন দিব। এখন যখনই একটা ফাংশনের ভিতরে অন্য কোনো ফাংশন তৈরি করার ব্যবস্থা করার প্রয়োজন যদি হয়, একটা ফাংশনের ভিতরে যদি আরো ফাংশন তৈরি করার প্রয়োজন হয়, তখন অবশ্যই অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে হবে। অ্যানোনিমাস ফাংশন হচ্ছে এটা আমার কিন্তু অ্যাকশনাল ফাংশন, রাইট? এটা কিন্তু কাজ করতেছে, বাট এর ভিতরে আমি আরেকটা ফাংশন দিতে যাচ্ছি, আরেকটা কাজের ফাংশন দিতে যাচ্ছি। তখন আমাকে কি করতে হবে, এখানে একটা ফাংশন কথা লিখতে হবে, এটা একটা ফাংশন, এই জন্য ব্র্যাকেট দিতে হবে, দেন এই ফাংশনের ভিতরে অ্যাক্সেস করার জন্য দুইটা মানে কার্লি ব্র্যাকেট দিতে হবে। এই ফাংশনের নাম না, এই ফাংশনের নাম অবশ্যই ফাংশনই রাখতে হবে। কারো কোনো এখানে কথা আছে? তাহলে স্যার এই লাইনটা হচ্ছে যে কোয়েরিকে ইনিশিয়ালাইজেশন করা, হ্যাঁ, ইনিশিয়াল করার জন্য এই পুরো লাইনটা, পুরো লাইনটা না, এখানে রেডি ফাংশনটা ইনিশিয়াল করে, ঠিক আছে? স্যার ফাংশনটাও তো লিখতে হবে এর ভিতরে। এই ফাংশনটা কেন লিখবো, কারণ পরবর্তীতে আমরা আরেকটা ফাংশন বর্ণনা করব বা আরো একের অধিক ফাংশন দিব এখানে, ঠিক আছে? মানে টোটাল কাজগুলো এর ভিতরে রাখবো, তাহলে এর ভিতরে আরো ফাংশন দিব, তখন আমরা অ্যানোনিমাস ফাংশন ইউজ করব। অ্যানোনিমাস ফাংশন এইভাবে দিতে হয়। এটা দেওয়ার মানে হলো আরেকটি ফাংশন তৈরি করার অবস্থা তৈরি হয়ে গেছে। এখন আমি আরো একটা না আরো হাজার হাজার ফাংশন এর ভিতরে তৈরি করতে পারবো। এই লাইনটা কি সবাই বুঝতে পারছি? অ্যানোনিমাস ফাংশন। হ্যাঁ, এই ফাংশনটাকে অ্যানোনিমাস ফাংশন বলা হচ্ছে। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? এখন আমরা এর ভিতরে যাওয়ার পরে আমাদের আরো ফাংশন তৈরি করতে পারবো, ঠিক আছে? সেটা কার ভিতরে থাকবে, রেডি ফাংশনের ভিতরে। আমি এখন যে ফাংশনগুলো তৈরি করব সেই ফাংশনগুলো থাকবে, ক্লিয়ার? আমি যদি আরেকটা ফাংশন তৈরি করি, মনে করেন বডিকে নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? বডি একটা ট্যাগ হলে অবশ্যই ডাবল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে। আমি আজকে সিলেক্টর গুলো দেখে দেবো যে কি কি সিলেক্টর এখানে ব্যবহার করতে পারবেন। আজকে সাউন্ড বাড়াই দিছি, সমস্যা হবে, মাউসের সাউন্ড কমাই দিছি, ভয়েসটা বাড়াইছি। ওকে, দেখেন তাহলে আমি আরেকটা ফাংশন তৈরি করলাম বডিতে চাচ্ছি
যদি বডিতে কেউ ক্লিক করে, আসলে বডিতে ক্লিক করবেন, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। মনে করেন বডিতে যদি কেউ ক্লিক করে, এটা হয়ে গেছে আমাদের সিনট্যাক্স অনুযায়ী, এটা হয়ে গেছে। বাট ক্লিক করলে আরেকটা কাজ, আরেকটা ফাংশন দিতে যাচ্ছি, তাহলে এখানে আবার কি দিতে হবে? আবার অ্যানোনিমাস ফাংশন দিতে হবে, আবার ফাংশন তৈরি করতে হবে। এটা একটা ফাংশন, এর জন্য ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেট দিয়ে আমি এখানে আবার ফাংশন তৈরি করতে পারবো। হ্যাঁ, আবার সিলেক্টর দিতে হবে এবং আবার ফাংশন দিতে হবে। ব্যাপারগুলো কি বুঝতে পারতেছেন? আবার আমি হলো তৈরি করলাম, বললাম যে বিটিএন, মনে করেন বিটিএন এ আবার যদি কি করে, ক্লিক করে, তাহলে আরেকটা ফাংশন আমি দিতে যাচ্ছি এর ভিতরে, তাহলে আবার অ্যানোনিমাস ফাংশন দিতে হবে, দেন ওর ভিতরে ফাংশন লিখতে হবে। ব্যাপারটা কি সবার ক্লিয়ার? করতে হলে প্রথম লাইনে আমরা এই যে হ্যাঁ, এটা আমাদের কমন থাকবে, ঠিক আছে? একটার ভিতরে আমি যত যেগুলি কোড লিখবো, এটা কমন থাকবে, এর ভিতরে আমরা সব কোডগুলো লিখবো। তার মানে স্যার মাল্টি ফাংশন করতে হলে ফার্স্ট আপনার অ্যানোনিমাস ফাংশন আমাদের ইউজ করতে হবে। অ্যানোনিমাস ফাংশন ইউজ, হ্যাঁ, মাল্টি একটা ফাংশনের ভিতরে যদি আরেকটা ফাংশন দিতে চাই, তাহলে অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে হচ্ছে। আবার একটা ফাংশনের সাথে একটা মানে একটা বাটন, এই বাটনের অধীনে আমি অনেকগুলো আবার ফাংশন দিতে যাচ্ছি, তাহলে সেই সিস্টেমটা আলাদা। অন দিয়ে আমাদেরকে একটু আগে যেটা প্রথমে বললাম ওইটা আমি দেখে দিচ্ছি। একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন দেওয়ার জন্য অবশ্যই অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে হবে। আজকে কি ফরম্যাটটা ক্লিয়ার? এমন যদি হয় আমি এই যে আমরা বাইরে ফাংশন লিখে রাখতে পারি 10-12টা ফাংশন, আমি জাস্ট দুই ফাংশনে কল দিলাম, হ্যাঁ, ওটাও করা যাবে। ফাংশনটা আপনি তৈরি করলেন, সেই ফাংশনটা ওখানে কল করে দিলেন। আমরা জাভাস্ক্রিপ্টে যেভাবে করতাম সেভাবে। জাস্ট তুমি ফাংশন নাম লিখলে হয়ে যাবে। হ্যাঁ, ফাংশনের নাম লিখে এটা না ফাংশন কল করে নিয়ে আসলে হবে। ওইটাও আপনার সুবিধা, যেটা ভালো হয়, কারণ এখানে দেখা যাচ্ছে অনেক কাজ দিয়েছেন, ওই কাজগুলো করতে হলেও আরো বেশি কাজ হয়ে যাচ্ছে, এলোমেলো হতে পারে। তো কাজগুলোকে গোছায় গোছায় একটা করে ফাংশন তৈরি করলেন, এক একটা ফাংশনের ভিতরে এক একটা কাজ রাখিয়ে দিলেন, সেই ফাংশনগুলো কল করে দিলেন, তাহলে সেটাই বেটার। ঠিক আছে, কাজ করার সময় অবশ্যই ওইভাবে র কোডিং মিনিমাম ফাংশন তৈরি করে করতে হয়, যেন প্রত্যেকটি কাজ একটি করে ফাংশনের ভিতরে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, ফরম্যাট ক্লিয়ার? জি স্যার। ওকে, প্রথম থেকেই দেখায়। ইভেন্টস, এই ইভেন্টসে ক্লিক করলে দেখেন কতগুলো ইভেন্ট এখানে দেওয়া আছে, সব ইভেন্ট দেওয়া নাই। তারপরে আমরা স্ক্রল, রিসাইজ, লোড, এগুলো আমরা দেখবো আজকে। ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস লিভ, এগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখি। ফোকাস, ব্লার, চেঞ্জ, এখানে সবগুলো নাই, মানে আজকের কাজ যতগুলো দেখবো সবগুলোর সাথে সম্পর্কিত নয়। যেমন সাবমিট, আমরা আজকে ফর্ম নিয়ে কাজ করতেছি না, যখন করবো তখন অবশ্যই এটা দেখে নেব। বাট আমরা যদি এই কয়টা ইউজ করতে পারি তাহলে সবগুলো ইউজ করতে পারবো আশা করি। আমরা নর্মাল যে ক্লিক ইভেন্টটা ব্যবহার করি সেটা কি, সিলেক্টরের সাথে ক্লিক দিলেই কি হচ্ছে যে এই পিতে ক্লিক করলে যে কাজটা হবে সেটি হচ্ছে পি, ক্লিক এই ফাংশনটি কাজ করে থাকে। এটা দেখে দিতে হবে, এইটা আমি বললাম দেখেন। আচ্ছা, তারপরে দেখে দিই, এখানে একটা বাটন নেই। ওকে, ক্লাস, ক্লাস নিয়েও হবে, আমি ক্লাস নিয়ে দেখাচ্ছি। টেস্ট, ইয়েস, মনে করেন এই বাটনে এই টেস্ট নামে একটা ক্লাস আছে, বাটন, এই ওকে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। আমি তাহলে এটা রিমুভ করে দিলাম, এটা মানে এখানে আমি ফাংশন তৈরি করতে পারবো, আর এই ফাংশনটা ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে দিতে হচ্ছে, তাই না? এখন আমি তাহলে কি লিখবো, jQuery, সিলেক্টরকে আমার বাটনে, তাহলে বাটনটার যে নাম ছিল টেস্ট, এটা কার মধ্যে দিছিলাম, ক্লাস দিছিলাম, এই জন্য ডট দেব, দেওয়ার পরে লিখবো টেস্ট। কি করব, এটাতে চাচ্ছি যে ডট ক্লিক করলে কিছু ঘটবে, ক্লিক, তার ভিতরে আমরা লিখবো ফাংশন, কারণ আরেকটি কাজ দেব, এই জন্য আবার ফাংশন লিখলাম।
এটা অ্যানোনিমাস ফাংশন। ওকে কি কাজ দিব? অবশ্যই কমাগুলো দিয়ে নেবেন, অনেক সময় কাজ করে না কমা ছাড়া। কি কাজ করে নেব? যে এখানে একটা অ্যালার্ট দেখাবে, কি টেস্ট সাকসেস। ওকে ক্লাস ইউজ করা হবে না নাকি আইডি? সবই দরকার, সবই লাগবে, মানে যে কোনোটা ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ক্লিক দেখেন, দেখাইছে না? তাহলে এটা কি ইভেন্ট? ক্লিক। যে কোনো এখানে বাটনেই নিতে হবে এমনটা না, যে কোনো এলিমেন্ট হতে পারে, জাস্ট তার একটা আইডি থাকতে হবে, সেই আইডিকে ঠিকঠাক কল করলেই সেখানে আমি ক্লিক ইভেন্টটি ব্যবহার করতে পারবো। তাহলে ক্লিকটা আমরা যখন মাউস ক্লিক করব তখন যে কাজটা হচ্ছে সেটাকে ক্লিক বলা হচ্ছে। ডিবিএল দুইটাই মনে হয় ছোট হাতে, সবগুলো ছোট হাতে। এই যে ডাবল ক্লিক করে যদি আমি কোনো কাজ করতে চাই তাহলে ডিবিএল ক্লিক লিখতে হবে। উপরে কি গেল? এখানে ডিবিএল যে ক্লিক এটা দিলেন, এটা কি ইভেন্ট? হ্যাঁ অবশ্যই ইভেন্ট। আর তাহলে অ্যালার্ট যেটা দিলেন সেটাও কি ইভেন্ট না? না এটা ইভেন্ট, এটা কাজ। আমি চাচ্ছি এই ইভেন্টে কিছু করলে এটা মেথড একটা অ্যাপ্লাই হচ্ছে, মেথডের মতো। আমি বলছিলাম কি একটা জিনিসের কয়টা কাজ এটা- হচ্ছে, কাজ তো প্রবলেম না, জাস্ট নামটা কোন কোনটা নামটা? ইভেন্ট কোনটা। যেমন ডিবি ক্লিক যে ফাংশনটা ইউজ করছেন এটা কি ইভেন্ট না এটা ইভেন্ট অবশ্যই। আর অ্যালার্টটা অ্যালার্ট হচ্ছে তার মেথড বা Method. কাজ। আমি Method. কি বলছিলাম, যেটা অবজেক্ট এর যা দেখা যাচ্ছে সেটা কি প্রপার্টিজ। এখানে ক্লিক করলে যে কাজটা অ্যাপ্লাই হবে সেটা মেথড, এবং যখন কাজটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কি ইভেন্ট। লোকটি মারা গেল, বাস চাপাই, বুঝছি, বাস চাপাই কি এটা এটা ইভেন্ট। ইভেন্ট। ক্লিয়ার? এটা কাজ, এটা তাহলে মেথড। মাউস ইন্টার, এই বাটনে যদি মাউস নিয়ে আসা হয়, মাউস যদি প্রবেশ করানো হয়, তখন যদি কোনো কাজ ঘটে তাহলে সেটাকে মাউস এন্টার বলা হয়। হ্যাঁ হোভারের মতো বিষয়টা, কিন্তু হোভার না। দেখছেন, নিয়ে আসলে এন্টার করলে, মাউসে এন্টার করলে কাজটি হচ্ছে। ক্লিক করার প্রয়োজন না, ক্লিক করার প্রয়োজন না। আবার যদি আমি মাউস নিয়ে আসি, এটাকে বলা হয় মাউস লিভ। তাহলে যদি কোনো কাজ ঘটে, এই যে দেখেন, আগে নিয়ে গেলে হতো, এখন নিয়ে আসলে হচ্ছে। মাউস ডাউন মানে ক্লিক করে ধরে থাকলে যে অবস্থা তৈরি হয় সেটি মাউস ডাউন। কিছু হয়েছে? হয় না, ক্লিক করে ধরে আছে। এই যে আমি ক্লিক ছাড়ে দেয় নাই, মাত্র ছাড়ে দিলাম। ঠিক আছে? ক্লিক করার পরে যে অ্যাকশনটা হয়, ক্লিক না, ক্লিক করলে একটা কাজ হচ্ছে, কিন্তু ক্লিক করে অনেক সময় ধরে থাকি, সেটাকে মাউস ডাউন। মাউস আপটা মাউস ওভারের মতোই, এটা তেমন কিছু পার্থক্য নাই। এটা কাজ করবে না, কাজ করবে না, এটা দরকার নাই আমাদের। ওই মাউস ইন্টার মুভ হলেই হবে। আর হোভার তো বুঝি, তাই না? এটার মতোই কাজ করে। ওভার দিলে টুগল হয় না, টুগল কি হয়, একই বাটন। একই বাটনে দুইটা কাজ। হোভার দিলে তো সেটাই হয় না, সরালে একটা হয়, নিয়ে গেলে আরেকটা হয়, ওইরকম। The hover method takes two function and is the combined of the মাউস ইন্টার করলেও যেটা হচ্ছে এবং মাউস লিভ করলে এই দুইটাই কম্বাইন।
বুঝতে পারছেন? জি ওকে, ফোকাস হচ্ছে এটা ইয়েকে কাজ করে, ইনপুটের অন্য জায়গায় কাজ করবে না। আমরা যখন হ্যাঁ, এটার জন্য ফোকাস অবশ্যই কাতে কাজ করবে, ফর্মের এলিমেন্টে। যেমন ক্লিক করে দেখেন, ক্লিক করলাম এটাকে ফোকাস বলা হয়, সরালাম এটাকে ব্লার বলা হয়, ঠিক আছে? ক্লিক করলাম এটা ফোকাস। ওই যে আমরা এর আগে মেবি আমি দেখাইছিলাম ওই সেকেন্ড পিএইচডিটা করার সময় যে ক্লিক করলে ফোকাস করলে এর চতুর্দিকের বর্ডারটা চলে যাচ্ছে, তাই না? জি তাহলে ফোকাস করলে এখানে যখন এন্ট্রি হবে কে মাউস, তখন সেটাকে ফোকাস বলা হচ্ছে। আর যখন মাউসটা লিভ করানো হচ্ছে বা অন্য জায়গায় ক্লিক করা হচ্ছে তখন সেটাকে ব্লার ফাংশন বলা হচ্ছে। বুঝতে পারছেন? আর এই অনটা একটু দেখি। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ফাংশন ইউজ করতে পারতেছি কিভাবে? মাউস আপ, মাউস লিভ, মাউস ডাউন, মাউস মানে হোভার, ইন্ডিভিজুয়ালি ভাবে ইউজ করতেছি এগুলা। এখন আমি যদি একটা ফাংশনের মধ্যে সবগুলো ইউজ করতে চাই, একটি ফাংশনের মধ্যে মাউস ইন্টারও চাচ্ছি, মাউস ডাউনও চাচ্ছি, মাউস লিভও চাচ্ছি, আবার ক্লিকও চাচ্ছি, কয়টা হলো? মাল্টিপল। 3টা হয়ে যাচ্ছে, তাই না? তখন আমাদেরকে এই সিস্টেমে যদি করতাম তাহলে আবার এরকম নিতাম, নিয়ে এখানে বলতাম ক্লিক, আবার নেওয়া লাগতো, তখন বলতাম মাউস লিভ, তাই না? এভাবে আমি আরো নিতে পারতাম, বাট সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আমি একটার ভিতরেই সবগুলো নিতে পারি তাহলে আমার সুবিধা। তো এই জন্য অন দিয়ে দেখেন সবগুলো ব্যবহার করতে পারতেছি। নিয়ম কি অন দিয়ে করতে? এখানে বুঝে দেই। জি স্যার। দেখেন এই বাটনের পরে আমি এখানে দিচ্ছি না ক্লিক বা মাউস ওভার বা মাউস লিভ বা মাউস ডাউন দিচ্ছি না, আমি দিচ্ছি কি অন দেওয়ার পরে আমি এইখানে ইউজ করতেছি কি, এটা কার সিম্বল? এটা অবজেক্টের সিম্বল, তাই না? কার্লি ব্র্যাকেট কার সিম্বল? অবজেক্টের সিম্বল। আর যদি ফাংশনের শেষে বা প্যারেনথেসিস ব্র্যাকেটের পরে থাকে তাহলে সেটা ফাংশনের সিম্বল। আর যদি নরমালি কোথাও দুইটা ব্র্যাকেট দেখি অযথা, দেখেন এখানে দুটো ব্র্যাকেট দেখলাম, তখন কি বুঝবো এটা একটা অবজেক্ট। আর যদি দুইটা কার্লি ব্র্যাকেটের প্যারেনথেসিস ব্র্যাকেটের পরে থাকে তাহলে এটা বুঝবে ফাংশন। ওকে, তাহলে দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে কিন্তু কি আছে? কার্লি ব্র্যাকেট আছে। তখন আমাকে বুঝতে হবে অবজেক্ট, এটা একটা অবজেক্ট আকারে আমার কাজগুলো বর্ণনা করা হবে। অবজেক্ট হলে কি হয়? একটা কি থাকবে, তার অধীনে একটা ভ্যালু থাকবে, তাই না? দেখেন এটা মাউস এন্টার আগে আমরা কিভাবে ব্যবহার করছি? এখানে মাউস ডাউন দিয়ে ফাংশন তৈরি করছি, তাই না? ফাংশন তৈরি করে কাজ দিছি। দেখেন এটা এখন কি আকারে দেওয়া হয়েছে? মাউস এন্টার, এখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই, এভাবে কিন্তু ব্র্যাকেট দেওয়া হয় নাই। তখন কি করা হয়েছে? একটা কি তৈরি করা হয়েছে, কি তৈরি করে সেখানে একটা ফাংশন দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আর অবজেক্ট গুলো কিভাবে থাকে? কি ভ্যালু কমা, কি ভ্যালু কমা, তাই থাকে না? কালকে অবজেক্ট দেখছি, মনে আছে না? আবার দেখাবো, মনে আছে? তাহলে এইভাবে দিতে হচ্ছে, এইভাবে একের অধিক কাজ আমরা দিতে পারবো। হ্যাঁ, দিস পরেই আসতেছি, এমনি তো বুঝতে পারছেন, কারণ এটা কাজ, এটা মেথড কাজ, এটা আমরা কিভাবে কখন ইউজ করব দিস, এটা আমরা বলবো কাজের, আমরা যখন কাজ করবো প্র্যাকটিক্যাল তখন বলেন। এই অনলাইন কাজটা যদি আমরা মানে jQuery-র বাইরে যদি কোনো ফাংশন ক্রিয়েট করে করতাম তাহলে কিভাবে? অন jQuery-র ব্যবহার না, অন ইউজ করা যাবে না। অন না, ইউজ করে বাইরে যে কাজটা করে আমরা ওইখানে জাস্ট ওটাকে কল করব। হ্যাঁ, এইভাবে আপনি একটা ফাংশন তৈরি করছেন, নাম হচ্ছে মাই ফাংশন, তাহলে এখানে মাই ফাংশন দেন,
এখানে টোটালি কিছুই দিতে হবে না, অন দিলেন, অন দিয়ে আপনার ফাংশনটা এখানে লিখে দিলেন। বুঝতে পারছেন? অনেক পুরো কাজটা যদি আমি একটা ফাংশনের মধ্যে করি, না ওইটা হবে না, ওইটা হবে না, না। অনের ফাংশন অন্য জায়গায় করা যায়। অন প্রোভাইড করে একাধিক অবজেক্ট আকারে একাধিক ফাংশন এক্সিকিউট করার, ঠিক আছে? এটা একটা ইভেন্ট, এটা নট ফাংশন, এই জন্য এটা তৈরি করতে পারবেন না। এখানে সবাই বুঝতে পারছেন? তাহলে অন মনে রাখবেন, অন ব্যবহার যখনই করবেন, অন অনেক জায়গায় ব্যবহার করা লাগবে। অন যখন ব্যবহার করবেন তখন অবজেক্ট আকারে অবজেক্ট আকারে ফাংশনগুলোকে ইউজ করবেন, তখন আর ফাংশন ফাংশন হিসেবে ব্যবহার হবে না, বা মেথড। আসলে ফাংশনকেই তো মেথড বলা হয়, তাই না? আমরা জানতাম যে সি ল্যাঙ্গুয়েজে ফাংশন বলা হয়, সি প্লাস প্লাস জাভাতে মেথড বলা হয়। আসলে যা মেথড ফাংশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে আমরা এইভাবে অবজেক্ট আকারে অনেকগুলো ফাংশন ব্যবহার করতে পারবো। নেক্সট টাইম আমাদের ব্যবহার লাগবে, মনে রাখেন। এই কয়টা ইভেন্ট, তাছাড়া আমরা কাজের অনুযায়ী মানে কাজ করব, আমি যখন এই যে কাজটা দেখালাম, এটা না, এটা না, এই কাজটা তো আমরা দেখবো, ঠিক আছে? স্ক্রল টপ মানে স্ক্রলিং ইভেন্ট, লোড ইভেন্ট, এগুলো দেখব। আর যদি সময় হয় আমি আরেকটা সিস্টেমের কাজ আপনাদেরকে দেখাবো, শুধু দেখে দিব, আপনারা করবেন। এরকম সিস্টেমে যদি কাজ করতে চান, এই যে, ঠিক আছে, এরকম স্টাইলে যদি করতে চান, তাহলে আমি এই সিস্টেমটা শুধু দেখে দিব, আপনারা করবেন। এটা রেসপন্সিভ করা নেই, জাস্ট দেখাইছিলাম অনেক আগে, 16 সালে মনে হয় দেখাইছিলাম। সে কাজটা কালকে দেখলাম আজকে। তো এরকম অ্যানিমেশন রিলেটেড কাজগুলো করতে পারবেন। দেখা যাক শনিবারে, সেটা রবিবারে, আজকে তো হবে না, রবিবারে এটা দেখে দেব। আবার এখানে আরো অনেক সিস্টেম আছে, যে এই মেনুটা শুধু ডেস্কটপের জন্য, যখন মোবাইলে যাবে মেনুটা এইখানে যাবে, ঠিক, আর এইটা এর নিচে যাবে এবং একটার পর একটা স্ক্রল। অনেক সুন্দর একটা কাজ। হ্যাঁ, মিডিয়া কোয়েরি। আবার এখানে সেটিং থাকবে, এই সাইডে অনেকগুলো সেটিং থাকবে। একটাতে ক্লিক করবেন, বের হয়ে আসবে কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার। অনেক সময় দেখেন না, কালার চেঞ্জ করা যায়। এখানে যে কালার চুজ করবেন, পুরো ওয়েবসাইটটা সেই কালারেই হয়ে যাবে। সব jQuery জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। ওকে, এখন পরবর্তী মেথডগুলো দেখি। হাইড শো তো দেখছি কালকে, তাই না? তারপরে একটা এখানে বক্স তৈরি করে নেই, বক্স স্টাইল হাইট 200 পিক্সেল, উইথ 50%, মার্জিন অটো। কি বললেন? উইন্ডো ব্যাকগ্রাউন্ড কালার, মনে করেন এখানে ক্লিক করলে এই বক্সটা, এখানে দুইটা বাটন, তিনটা বাটন নেব। এই যতগুলো মোটামুটি ডিসপ্লে নেই কাজগুলোর জন্য তিনটা লাগবে। একটা নাম দেই btn show,
আচ্ছা, শো বাটনে ক্লিক করলে যদি এটা হাইট থাকে শো হবে, আর যদি এটা শো থাকে হাইট বাটনে ক্লিক করলে সেটা শো হবে। এবং এখানে ক্লিক করলে শো হাইট একই সঙ্গে দুইটাই করা যাবে। এটা কিভাবে? কোথায় ক্লিক করলে? BTN শো বাটনে ক্লিক করলে কি করবে? আমি চাচ্ছি এই বক্সটাকে শো আর হাইড করব। এই বক্সের নাম কি? বক্স। এবং এটা ক্লাস, তাই না? আর এটা ছিল, এটাও ক্লাস ছিল, হ্যাঁ এটাও ক্লাস। তাহলে এখানে আমরা কি বলবো? যে query ডট বক্স কি হবে? ডট হাইড হবে। ও এটা শো হবে, শো এর জন্য শো হবে। আমরা আরেকটা তৈরি করব, BTN হাইড। এটাতে ক্লিক করলে এই বক্সটি হাইড হয়ে যাবে। আমরা আরেকটি তৈরি করব, BTN টগল। এটাতে ক্লিক করলে টগল হবে। এখন শো আছে, হাইড চলে গেল, আবার শো চলে গেল, টগল। বুঝতে পারছেন কাজটা? এখন যদি টাইমিং হিসেবে কাজ করতে চাই তাহলে এখানে একটা ভ্যালু দিয়ে দেন। শো এর স্টাইলটা কি দেখছেন? এক সাইডে চলে যাচ্ছে, ওইখান থেকেই বের হবে আবার। এটা একটা স্টাইল। তাহলে হাইড, শো এবং টগল অনলি, এই তিনটা কি করতেছে অ্যাকচুয়ালি? এর কাজ কি? হ্যাঁ, এটা হলো ট্রানজিশন আমরা দিতাম না, ডিউরেশন। হ্যাঁ, এটা হলো না, এটা 2 সেকেন্ড। 1000 means 1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর্যন্ত এই বক্সটা হাইড অথবা শো হবে। আচ্ছা, এই হাইড এবং শো কেন হচ্ছে? নরমালি আমি শো করে রাখলাম, ইন্সপেক্ট করে দেখি। এখানে কিছুই নাই, দেখেন এই বক্সটাতে খেয়াল করবেন, ঠিক আছে? এই যে স্টাইল এখানে খেয়াল করবেন। আমি যখন হাইড করতেছি তখন এখানে অটোমেটিক একটা প্রপার্টি যোগ হচ্ছে, ডিসপ্লে না। এটার কারণে কি হচ্ছে? আবার দেখেন যখন আসতেছে তখন অনেক কিছু কমতেছে বাড়তেছে, তাই না? তার মানে কি? এইখান থেকে ও ছিল মনে করেন এখানে ছোট্ট একটা বস্তু, তারপরে ধীরে ধীরে বাড়তেছে এবং সে ধীরে ধীরে মুভ করতেছে, অ্যানিমেটেড হচ্ছে, ঠিক আছে? আবার যখন হাইড হচ্ছে তখনও সেম, এই হাইড কমতেছে, ওয়েট কমতেছে, তারপরে মার্জিন কমতেছে, আর কি কি এখানে কমতেছে। এগুলো করেও আমরা এই যে অপাসিটি কমতেছে, এগুলো দিয়ে আমরা কাজ করব, সমস্যা নাই। তো এই বিষয়টা করে সে ফাইনালি ডিসপ্লে নাম হয়ে যাচ্ছে। আবার যখন শোতে দিচ্ছি তখন ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ডিসপ্লে হাইড এবং শো করার একটা ওয়ে দেখলাম, সেটা হাইড এবং শো এর মাধ্যমে কোনো ডিফকে বা কোনো ট্যাগকে বা কোনো এলিমেন্টকে ডিসপ্লে হাইড এবং ডিসপ্লে নান এবং ব্লক করতে পারতেছি। এরকম এটা একটা স্টাইল, যেখান থেকে শেষ হবে আবার এখান থেকে শুরু হয়ে আসবে। আবার যদি আমি আরো স্টাইল আছে, যেমন ফেড ইন, ফেড ইন, ফেড ইন মানে শো, ঠিক আছে? আর ফেড আউট মানে হাইড, ফেড আউট। আর ফেড টগল মানে দুইটা, ফেড টগল। এইটার আবার স্টাইল ভিন্ন, দেখেন হাইড করি, ঠিক আছে? ওই জায়গাতেই ও কোনো দিকে মুভ করা নাই, ওই জায়গাতেই শো হবে, ওই জায়গাতেই হাইড।
ওকে আরেকটা আছে স্লাইড আপ, স্লাইড ডাউন, স্লাইড টু গোল। স্লাইড আপ মানে চলে যাওয়া, উপরে মানে হচ্ছে এটা ডিসপ্লে লক হওয়া, ডিসপ্লে নান হওয়া। আর স্লাইড ডাউন মানে শো হওয়া। স্লাইড আপ, সরি এটা শো না, স্লাইড ডাউন, স্লাইড ডাউন হাইড করার জন্য স্লাইড আপ, আর স্লাইড টু ওয়াল। এটা আবার স্লাইডিং এর মতো হবে। হাইড করতে হবে না, এই। বুঝতে পারছেন? তাহলে তিনটা জিনিসই ডিসপ্লে নান করে, বাট স্টাইলটা ভিন্ন। ফেডের একরকম স্টাইল, টগল কাজ করতেছে, তাই না? টগল মানে কি? একই বাটনে দুইটা কাজ হবে। শো দিলে শুধু শো হবে, এটা আর কিছু হবে, এই জায়গায় আর কিছু হবে না। হাইড দিলে অনলি হাইড হবে, আর কিছু হবে না। বাট এটা দিয়ে শো হাইড দুটাই হবে। তাহলে তিনটে স্টাইল বুঝতে পারছেন তো নাকি? অ্যানিমেটেড, অ্যানিমেট গুলো কি দেখেন এরকম, একটা ডিফকে তার স্টার্ট পজিশন থেকে মুভ করে আরেকটি পজিশনে নিয়ে যাওয়া, এটি হচ্ছে অ্যানিমেশন। সিম্পল। অ্যানিমেশন বলতে অনেক অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন এমনটা না, ঠিক আছে? তবে করা যাবে, কোড লিখে লিখে ওইরকমও করা যাবে। একটা বল, অনেক সময় আমরা দেখি না বল ডব, মানে ডবিং হচ্ছে, মাটিতে পড়তেছে আবার উঠতেছে, এরকম গেমসগুলো এইটাতেও করা যায়। নাম হচ্ছে অ্যানিমেট। সিনট্যাক্সটা দেখেন, সিলেক্টর এটা তো জানি, অ্যানিমেট এইখানে দেওয়া আছে কি কি, প্যারামস মানে প্যারামিটারস, মানে ওই যে অবজেক্ট আকারে প্যারামিটার দিতে পারবো। কি কি অ্যানিমেটেড দিলেই আমরা বিভিন্ন ধরনের সিএসএস ইয়েগুলো, ট্যাগগুলো, প্রপার্টিগুলো দিতে পারি। তারপরে তার স্পিডটা কি, কত স্পিডে এডিট হবে সে তার ভ্যালুটা দিতে পারবো। তারপরে কমাদে কল ব্যাক দিতে পারবো, আরেকটি ফাংশন দিতে পারবো, ঠিক আছে? এখানে দেখেন কি হচ্ছে, এই জায়গা থেকে এই জায়গায় মুভ হচ্ছে অনলি। এখানে ছিল, ক্লিক করলে এখান থেকে সরে যাচ্ছে, তার মানে কি এর পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কি বলা হচ্ছে, যদি বাটনে ক্লিক করে একটা ফাংশন জেনারেট হবে, তার নাম অ্যানিমেট। কিন্তু কোথায় অ্যানিমেটটা কাজ করবে? ডিভ নামে যে ট্যাগ আছে সেটাতে। কি হবে এই দেখেন, এখানে প্রপার্টি বর্ণনা করছে, তার কি মানে লেফট কি হবে 250 পিক্সেল সরে আসবে, হয়ে গেল। এই যে আমি যে কাজটা দেখালাম না, এটাও অ্যানিমেট দিয়ে করা। এটাও অ্যানিমেট দিয়ে করা। এর পজিশন আছে, এর ভিতরে কিন্তু আরো আছে অনেকগুলো, 1 2 3টা ডিভ আছে, ঠিক আছে? এই সাইডে ওই ডিভ গুলো আবার কি হয়েছে, অপাসিটি 0। অপাসিটি 0 মানে কি দেখা যাচ্ছে না। যখন আমি এখানে ক্লিক করতেছি তখন দেখেন এই যেটা চলে গেল, এটা আসলো না, এই চলে গেল মানে কি লেফট থেকে 50% সরে গেল, আর এই 50% সরে আসলো, এবং ধীরে ধীরে অপাসিটিটা 1 হয়ে গেল, আর অপাসিটিটা 0 হয়ে গেল। সিম্পল একটা বিষয়। যেখানে ক্লিক করবো এই যে আরেকটা আসলো, ও যেটা চলে গেল তার অপাসিটি 0 আর এর অপাসিটি 1। মুভ থেকে 50% প্লাস হলো, আর 50% মাইনাস হয়ে গেল, এতটুকুই, কিছু না। এটা কি
এখান থেকে এখানে যাচ্ছে, অপাসিটিও কমে যাচ্ছে এবং বড় হচ্ছে, তিনটা কাজ হচ্ছে। অ্যানিমেটের ভিতরে আমরা অবজেক্ট আকারে কি দিতে পারি দেখেন, লেফট থেকে কত পার্সেন্ট কত পিক্সেল সরে যাবে, অপাসিটি যা ছিল তার অর্ধেক হয়ে যাবে, মানে অপাসিটির সর্বোচ্চ ভ্যালু 1 অর্ধেক হয়ে যাবে। হাইটটা যা ছিল তার থেকে কি হবে, মানে হাইটটা 150 হবে, হাইটটা নরমালি কত ছিল, হাইট 100 ছিল, উইথ 100 ছিল, সেটা 150 হবে, 50 বাড়তেছে। তাহলে কি স্যার আমরা এখানে সিএসএস প্রপার্টি গুলো ইউজ করতে পারি? হ্যাঁ, এখানে অ্যানিমেটের মাধ্যমে সিএসএস প্রপার্টি গুলো অ্যাপ্লাই করতে পারতেছেন, সেইটা কি আকারে, CSS নামে তো স্যার একটা হ্যাঁ ওইটাও আছে, বাট অ্যানিমেট আরেকটা কাজ করে, এই যে মুভিং হচ্ছে না, অ্যানিমেটটা মুভিং করে কিভাবে, আমি চাইলেই এই বক্সকে মুভিং করতে পারবো না, এই বক্সকে মুভিং করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই বক্সের পজিশন অ্যাবসলিউট করা থাকবে। মানে অ্যাবসলিউট যদি না করা থাকে তাহলে এটাকে আমি কখনোই মুভিং করাতে পারবো না। যেমন এখানে দেখেন, খেয়াল করেন, পজিশন এই যে অ্যাবসলিউট, এটা যদি আমি তুলে দেই, অ্যাবস্ট্রাক্ট কি স্যার বডির ভিতরে করা হয়েছে না? না ওই যাকে করব, যাকে অ্যানিমেশন করব, যাকে মুভ করাবো তাকে অবশ্যই, শুধু তাকে কল করলে চলবে। হ্যাঁ দেখেন আমি পজিশন তুলে দিছি, এখানে তো শুধু বড় হচ্ছে, অ্যানিমেট হবে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, অ্যানিমেট মানে তো মুভিং হওয়া, তাই না? তো এইটা হবে না যদি পজিশন না দেওয়া থাকে। আমি কিন্তু লেফট থেকে কত পিক্সেল সরে যাবে সেটাও বলছি, কিন্তু এই লেফট থেকে সরে যাওয়া মুভিংটা কাজ করবে না যদি না ওই যাকে মুভ করাচ্ছিস তার মধ্যে পজিশন অ্যাবসলিউট থাকবে না। বিষয়টা কি ক্লিয়ার সবার? এগুলো ওই রিলেটেডই কাজ, আচ্ছা, এগুলো বাদ। অনেকগুলো এখন অনেকগুলো অ্যানিমেট কি করছে দেখি, দেখেন এখানে কি করছে, বাটনে ক্লিক করলে ফাংশন একটা কাজ করবে, তার ভিতরে একটা ভেরিয়েবল নিছে, আমরা যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি এর মানটা হিসাবে নিচে আমরা জাভাস্ক্রিপ্টে কি করতাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি স্টোর করতে ডিভ, মানে ওই ডিভটা এখন সিলেক্ট হয়ে গেল। আর এখানে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির মাধ্যমে কি var div, এই ডিভের মধ্যে আমরা একটা ডিভকে রাখতেছি, এটা কিন্তু ভেরিয়েবল, এটা আমরা যে কোনো নাম নিতে পারি, এখানে আমি যে কোনো নাম নিতে পারি, এখানে ডিভ নিতে হবে এমনটা না, ঠিক আছে? এই মাজিদের মধ্যে এখন কি সঞ্চিত করব বা কি রাখবো, ডিভ নামে যে কি আছে, একটা ডিভ আছে, একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে নিতে যাচ্ছি। এখানে আমি বললাম যে কোয়েরি এর ভিতর ডিভ দিলাম, তাহলে এই ডিভটা এখন কার আন্ডারে, মাজিদের। স্যার এমনি তো করা যেতে পারে। হ্যাঁ এমনিও করা যায়, তো বারবার এইটা লেখার জন্য লিখতে হবে, সেজন্য একটা ডিভ নিছে। তাছাড়া আমাকে এই কথাটা বারবার এখানে দিতে হতো, এই বুঝতে পারছেন? এখন তাহলে ডিভের ভিতরে ডিভ আছে, ডিভ ডট অ্যানিমেট, এটা কিন্তু এমন কিছু না কাজ, এইটার জন্য যে এটা করতে হয়েছে এমনটা নয়, ঠিক আছে? জাস্ট অনেকগুলো লিখতে হবে ডিভ, বা এই ফরম্যাটটা বারবার যেন না লিখতে হয় সেই জন্য একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করাও শিখে গেলাম, আসলে যে গুলিতে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তাই না? ডট ডিভ ডট অ্যানিমেট, হাইট হবে কত, 300, অপাসিটি কত হবে, 0.5, কি হবে, স্লো মোশনে। তাহলে দেখেন হাইডের কথা বলছে, প্রথমে হাইড অ্যাপ্লাই হবে, যখন আমি ক্লিক করতেছি তখন হাইট বাড়তেছে এবং অপাসিটিটা কমে গেল, ঠিক আছে? ডিভ অ্যানিমেট
উইথ যখন 300 হবে তখন তার অপাসিটি 8 হয়ে যাবে, দেখেন এটা হয়ে এই এখন অপাসিটি 8 হয়ে গেল, তাই না? আবার অ্যানিমেট হাইট যখন 100 হবে তখন অপাসিটি তার 4 হবে, তার আগের অবস্থানে যাবে। আবার যখন উইথ যখন 100 হবে তখন তার অপাসিটি 8 হবে। এই কিছুই নাই। সেটা আছে টাইম ম্যানেজমেন্ট করা যায় না। টাইম যে ম্যানেজমেন্ট চারটা কাজ Slow একসাথে rate করতে রয়েছে। থাকে। এখানে চারটা। কি টাইম স্লোটা আসলে কি? স্লো হচ্ছে ওই যে সময়, এক হাতে নেই। ডাইরেক্ট এখানে আমরা লিখতাম 200, ঠিক আছে? এটা স্লো নামে একটা কিওয়ার্ড দিও, সেটা স্লো করা যায়। এই ওইটা একটা নির্দিষ্ট সময় 1 সেকেন্ড স্লো দিলে 1 সেকেন্ডের মতো কাজ করে। এই টাইমের কথা বললেন, এই সাইডে চলে যাবে। এটা বাদ দিলাম। আর উপরে যে একটা উঠেছে এটাও কি ডকুমেন্টই করা? এটা এটা হচ্ছে একটা কোড, হ্যাঁ অবশ্যই জাভা স্ক্রিপ্টের একটা কোড, বাট এই যে ইমেজটা এরকম হচ্ছে না, এটা গিফ ফাইল মেবি। গিফট জি স্যার। গুগল অ্যাডসেন্সে গিফট ছাড়া তো এরকম হবে না। অ্যাডসেন্স দেয়, হ্যাঁ ওরা একটা কোড প্রোভাইড করে, ঠিক আছে? এটি রেডি। এটা ইমেজ ইউআরএল ইমেজ ইউআরএল দেওয়া আছে কোথায়, যাক এটা একটা গিফ ফাইল। এটা ওই যে ফন্ট সাইজ যদি বড় করতে চান, এই লেখাটাও বড় হবে, এও বড় হবে, এও সরে যাবে, এরকম। এই যে। প্রথমে অ্যানিমেট লেফট থেকে 100 হচ্ছে স্লো গতিতে এবং ফন্ট সাইজ 3em স্লো আকারে বড় হচ্ছে। স্টপ স্যার একই এর পদ্ধতি যে আমার খেয়াল নেই। আচ্ছা। স্টপ আর হলো স্টপটা কি, যে একটা ডিভ অ্যানিমেশন হচ্ছে বা একটা অ্যানিমেটেড কোনো ইফেক্ট দেওয়া আছে, নরমালি সেটা স্টার্ট করলে চলতেছে, মাঝপথে যদি আমি স্টপ করে দিতে চাই সেটাকে, তার জন্য স্টপ ফাংশন ব্যবহার করতে হয়। যেমন দেখেন কালকে দেখাইছিলাম, এটা আপনাদেরকে দেখায় নাই। এখানে ক্লিক করতেছি, এর নিচে একটা মেনু বের হচ্ছে ধীরে ধীরে, এখন এই অবস্থায় আমি স্টপ করতে যাচ্ছি, স্টপ, এটা হচ্ছে স্টপ ফাংশন। এখন এখানে কি টেকনিক ইউজ করছে দেখেন, দুইটা ডিভ, একটা ফ্লিপ আর একটা প্যানেল। ফ্লিপ হচ্ছে এই যে উপরে ক্লিক টু স্লাইড ডাউন প্যানেল, এটা একটা ডিভ, এর নাম হচ্ছে কি ফ্লিপ আইডি, এবং নিচে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্যানেল হিসেবে নাম দিছে, আর একটা বাটন আছে, তাই না? ফ্লিপ এবং প্যানেল উভয়েরই প্যাডিং 5 পিক্সেল, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার, কালার হোয়াইট কালার, তারপরে বর্ডার রেডিয়াস, এই কয়টা প্রপার্টি দিয়ে দিছে ডিফল্ট ভাবে। আর প্যানেল অনলি প্যানেলের 50 প্যাডিংটা হবে 50 পিক্সেল, মানে এইটা এই যে 50 প্যাডিং হয়েছে। আর ডিসপ্লে নান, ফার্স্ট টাইম কি ডিসপ্লে নান মানে দেখা যাচ্ছে না, তাই না? তো কি বলতেছে, যখন ফ্লিপে ক্লিক করবে, ফ্লিপে যখন ক্লিক করবে তখন প্যানেল স্লাইড ডাউন মানে কি উপর থেকে নিচে আসে একটু ধীর গতিতে, কত 5 সেকেন্ড পর্যন্ত হবে। এবং সাথে সাথে যদি স্টপ বাটনে কি করে ক্লিক করে, স্টপে দেখেন আইডি দেওয়া আছে স্টপ, তাহলে আইডি স্টপ ডট ক্লিক কি হবে, প্যানেলটা স্টপ হয়ে যাবে। এই তো, বুঝতে পারছেন? জি স্যার জি স্যার। অ্যাড ক্লাস,
এর মাধ্যমে সিএসএস এর কোনো একটা ক্লাস, সিএসএস এ আমরা একটা ক্লাস তৈরি করলাম, সেই ক্লাসটা যদি কোনো ডিভের মধ্যে দিতে চাই তাহলে অ্যাড ক্লাসের মাধ্যমে আমরা অতিরিক্ত ফিচার অ্যাড করার জন্য আমরা এই অ্যাড ক্লাস ব্যবহার করব। নরমালি আমরা সিএসএস ক্লাস আছে এখানে, সিএসএস ক্লাস দিয়ে আমরা প্রপার্টিগুলো বর্ণনা করতে পারতেছি। এই যে এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, অনেকগুলো যদি থাকে আমাদের হয়। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, এভাবে অনেকগুলো প্রপার্টি বর্ণনা করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো প্রপার্টি আরো লাগবে, মানে 50টা প্রপার্টি সাপোজ ধরলাম। এই এতগুলো প্রপার্টি গুলো আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা ক্লাস তৈরি করে নিতে পারি। যেমন বিটিএন বুস্ট্র্যাপের ক্লাস তৈরি করা আছে না, সেটা শুধু ইউজ করি আর তার ফিচারগুলো পেয়ে যাচ্ছি। তাহলে বিটিএন এর মতো একটা ক্লাস তৈরি করে নিলাম। এই ক্লাসটি কোনো কন্ডিশনের সাপেক্ষে হতে পারে বা নরমালও হতে পারে, যে কুরির মাধ্যমে এই ক্লাসটা অন্য একটা ডিবে অ্যাপ্লাই হয়ে যাবে। কিভাবে হবে আমরা দেখতেছি। তাহলে অ্যাড ক্লাসের মাধ্যমে আমরা কোনো ক্লাসকে অ্যাড করতে পারি, রিমুভ ক্লাসের মাধ্যমে ক্লাসটাকে কি করতে পারবো। একটা ক্লাস দেওয়া আছে, আমি চাচ্ছি যে এখন এইখানে ক্লিক করলে অটোমেটিক সেই ক্লাসটা রিমুভ হয়ে সাদামাটা একটা ডিজাইন আসবে এরকম। এটার জন্য রিমুভ ক্লাস, হ্যাঁ হ্যাঁ এটা কাজ দেখবো। ওই যে কাজটি দেখালাম না, এই কাজটা দিয়ে আছে, এর আগে যে কাজটা দেখালাম ওই কাজটা করে দেখাচ্ছি। টুগল ক্লাস মানে এই ক্লাস দিয়ে অ্যাড হবে, রিমুভ হবে, ঠিক আছে। সিএসএস ফাংশন দিয়ে কি হবে, যে সিএসএস এর এই যে প্রপার্টি গুলো অ্যাড করা যাবে। এই যে এখানে সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো এরকম করে কমা দিয়ে দিয়ে সিএসএস বর্ণনা করা যাবে। এই যে কোথায় বাটনে ক্লিক হয়েছে, ওকে। আরেকটা ডাইমেনশন ইম্পর্টেন্ট, ডাইমেনশনটা দেখেন। ডাইমেনশনে হাইট উইথ বের করা, একটা ডিভ এর উইথ কত, এর হাইট কত, এটা নির্ণয় করে একটা কাজ করতে হবে। যেমন এখানে এই যে বডি, এটার হাইট দেওয়া আছে, ও যে কোয়েরি দিয়ে আমাকে এই বডির একটা উইথ নির্ণয় করতে হয়েছে। আমরা যেমন সিএসএস এর মধ্যে রেসপন্সিভ করার জন্য কি করি, অ্যাডারপ মিডিয়ার উপরে বলি যদি এর ম্যাক্স পিক্সেল 768 হয় বা নিচে হয় ম্যাক্স, তাহলে কি হবে, এই ডিভের স্টাইলটা এরকম হবে, বলি না। এই যে 768 পিক্সেল কিভাবে পাবো, এটা যে কোয়েরি দিয়ে নেওয়ার জন্য আমাকে বলতে হয় যদি এই ওয়েবসাইটের বডির উইথ যদি 768 হয় তাহলে আমার এই কাজটা করবে। 768 উপরে হলে এইটা হবে, 768 নিচে এইটা হবে, ঠিক আছে। এই যে তাহলে মাপতে হচ্ছে না বডি এর সাইজটা কত, এই সাইজটা গেট করার জন্য এই ডাইমেনশন ইউজ করা হয়। এখানে দেখেন উইথ দিয়ে আমরা উইথ মাপতে পারি, হাইট দিয়ে হাইট, ইনার উইথ আছে, ইনার হাইট আছে, আউটার উইথ আছে, আউটার হাইট আছে। এগুলো কি, এই ইমেজটা ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন। অনলি উইথ বলতে একটা ডিভের যতটুকু উইথ সিএসএস দিয়ে আমরা দেই, যেমন উইথ 80%, তাহলে এর উইথটা 80%। আমরা 80% তখন পাবো যখন আমি ওই ডিভের উইথ হিসাবে দিব, মানে div ডট উইথ যদি দেই তাহলে এই ডিভের উইথ কত পাবো, অনলি 80%, অন্য কিছু পাবো না। মার্জিন প্যাডিং থাকতে পারে, এগুলো পাবো না। আমরা জানি মার্জিন প্যাডিং দিলে তো উইথটা আরো বড় হয়, তাহলে ওই উইথ পাবো না, তার মেইন উইথটা আমরা নেওয়ার জন্য উইথ নামে ফাংশনটি পাবো না। ইনার উইথ দিলে কি হবে, যে এই ডিভে যদি প্যাডিং থাকে সেই প্যাডিংটাও সহ এর উইথটা নির্ণয় করবে, যে এর দুই পাশে প্যাডিং কত আছে সেই প্যাডিং সহ এটি নির্ণয় করবে। তারপর
তারপরে আউটার উইথ বর্ডার সহ বর্ডার সহ, এবং আউটার উইথ ট্রু যদি দেই তাহলে মার্জিন সহ। বুঝতে পারছি? এখন দেখেন একটু বলি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। এইটা একটা ডিভ, এটা একটা ডিভ, এর উইথ দেওয়া আছে 40 পিক্সেল। তারপরে এটাতে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে চতুর্দিকে 5 পিক্সেল। ব্ল্যাক দিন আচ্ছা 5। তারপরে এটা মার্জিন দেওয়া আছে মনে করেন 10। মার্জিন বর্ডার আছে, এর ভিতরে বর্ডার দেই। তাহলে এটার বর্ডার দেওয়া আছে 2 পিক্সেল করে, এর মার্জিন দেওয়া আছে 5 পিক্সেল, এর প্যাডিং দেওয়া আছে 5 পিক্সেল, আর এর মেইন হাইট হচ্ছে 40 পিক্সেল। তাহলে এখন যদি আমি বলি উইথ কত পাবো? 40 অনলি 40। আমি যদি বর্ডার সহ দিতে চাই ইনার ইনার উইথ, তারপরে আমি যদি হলো বর্ডার সহ মানে প্যাডিং সহ চাই তাহলে আউটার উইথ, আর আউটার উইথ ট্রু যদি আমি দেই তাহলে কি হবে? মার্জিন মার্জিন সহ সব সহ উইথটা আমি নির্ণয় করতে পারবো। আর তাহলে আউটার উইথ কত হবে? আউটার উইথ ট্রু কত হবে 40 বলেন কত হবে? স্যার এখানে 82 40 না স্যার 50 64 64 62 হ্যাঁ 64 হবে। কেমনে দেখেন, 40 প্যাডিং কত? 5 5 5 10, 40 আর 10 এ 50, 2 পিক্সেল 2 পিক্সেল 54, 5 পিক্সেল 5 পিক্সেল। বুঝতে পারছেন? জি ক্লিয়ার তো বিষয়টা? ওকে, আমরা তাহলে এই কাজটা একটু দেখার চেষ্টা করি। সময় হবে তো, সময় তো হচ্ছে না। আগে মেনু তৈরি করি, nav, তারপরে ডিভের ভিতরে হ্যাঁ nav বার আমরা রেসপন্সিভ করব, ড্রপ ডাউন করব। ঠিক
আছে, ভালো করে মনোযোগ হন। এলআই এখানে এ নেই, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিস, হ্যাঁ ওগুলো দিব, পোর্টফোলিও, টিম। আচ্ছা মনে করেন এই কয়টাই, ঠিক আছে। সেভ দেই নাই এরকম। এখানে এখন কি দেব, এই সার্ভিসের ভিতরে আবার সাব মেনু দিব। তাহলে এখানে আমি আবার একটা ইউএলআই নেব, ইউএল তার ভিতরে এলআই তার ভিতরে এ, আচ্ছা এখানে আমি দেব সফটওয়্যার হোস্টিং ডোমেইন ওয়েবসাইট ইত্যাদি। কন্ট্রোল সেভ রিলোড। এই যে এরকম এরকম হচ্ছে, কি হলো? এখন তো স্যার ওই যে এলআই যেটা এটাকে স্যার আমরা স্টাইল নাম করে দিব। ওকে দেখেন এখানে আমরা দুইটা আমরা ফন্ট অসম দেব। এত বোকা হলে হয়? ফন্ট অসম। আচ্ছা আমরা তো অ্যাড করছি তাই না ফন্ট অসম, আমরা জাস্ট আইকনটা অ্যাড করে নিই। ওইটা হলো একটা বার থাকবে আর একটা ক্লোজ বাটন থাকবে। যখন বার থাকবে তখন ক্লিক করলে নিচে ড্রপ ডাউন মেনুটা আসবে, আর যখন ড্রপ ডাউন মেনুটা আসবে তখন বারটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে, ক্লোজ বাটন হবে। যে লাইক এই যে এইরকম দেখা যাচ্ছে, ক্লিক করলে দেখেন এখানে ক্লোজ বাটন আসছে, ঠিক আছে। এরকম করার জন্য তাহলে দুইটা আমরা আইকন নেব, একটা হচ্ছে বাস, কোথায় একদম এটা না এটা না, এই যে এটা কপি, উপরেরটাতে বার্স দিলাম, ওকে। ক্লোজ, কন্ট্রোল সেভ আসছে দুইটা। ওকে আমরা একটু গেট আপ দিয়ে দিই, সিএসএস এ যাই, বলে দেই যে বডি, এটা কাস্টম করা আছে আপনি যেটা আপনাদের যেটা ছিল। হ্যাঁ ওটা কাস্টম করা, মার্জিন 0, প্যাডিং যে ন্যাভ এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, HTML কালার, এত সুন্দর করতে হবে না। ওকে এই কালারটা নেই, টোটালি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিলাম।
কালার আসছে। আর ওইখানে কিছু করার দরকার নাই। nav এর ভিতরে ইউএল এর লিস্ট স্টাইল নাম, nav এর ভিতরে ইউএল, তার ভিতরে এ লাইন, তো এই লাইনের মধ্যে দেওয়া লাগে না স্যার স্টাইল না দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। ডিসপ্লে ইনলাইন ব্লক করব কারণ এক লাইনে নিয়ে আসবো, ঠিক আছে। কন্ট্রোল সেভ রিলোড, এক লাইন আসছে না? স্যার কালারটা চেঞ্জ করে দিন স্যার অ্যাকচুয়ালি কালার চেঞ্জ করে দিন দেখেন, হ্যাঁ আগে কালারটা চেঞ্জ করে নিই। ইউএল এলআইএ কালার হোয়াইট। দেখেন হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিস, সফটওয়্যার, সবগুলো এক লাইনে হয়ে গেছে, তাই না? ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি এই কারণে। বাট আমি তো সবগুলোকে চাই না, আমি শুধু প্রথম ইউএল এর মেইন মেনুর এই ইউএল এলআই গুলোকে লিস্ট ইনলাইন ব্লক করব, বাট সার্ভিসের ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে করব না। তাহলে আমি বলবো এখানে এইভাবে, হইছে না এখন? সার্ভিসটা এমন স্যার মানে আমার সার্ভিসটা শুধু উপরে একা কি সার্ভিসটা উপরে পপ আপ হয়ে আসছে স্যার আচ্ছা হোক, দেখি এটা হলে সমস্যা হয় কেন জানা, সমস্যা হচ্ছে ইনলাইন ব্লক। আচ্ছা করতে থাকি, একটু প্রবলেম হতে পারে। এটা কি সাইড সিলেক্টর? না, এটার মানে হচ্ছে nav এর এক্স্যাক্টলি ইউআই, তারপরে এক্স্যাক্টলি এলআই কাজ করবে, অন্য কোনো ইউএল এলআই কাজ করবে না, ঠিক আছে। হ্যাঁ, এর ভিতরে যে আবার ইউএল আছে, তার ভিতরে যে এলআই আছে সেটা কাজ করবে না, জাস্ট এই প্রথম ইউএল এলআই এর মধ্যেই কাজ করবে। কি হয়েছে মেন মেনু? এগুলো না, এগুলো তো এখনো কাজই করি না। ওয়েট, টেক্সট, স্টাইল না ডেকোরেশন, নাম, নাম, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, প্যাডিং, প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, দুই সাইডে 20 পিক্সেল। উপরে নিচে পাবে না, দুই সাইডে পাবে, ঠিক আছে। উপরে নিচে পায় নাই কারণ ডিসপ্লে দেওয়া হয় না, ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হয়, তাহলে উপরে নিচে পাইছে, ঠিক আছে। এখন একটা হোভার দিয়ে দেই, হোভার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে নিয়ে কাজ করব। এটা কে বলেন তো? আমি যদি বলি nav এর ভিতরে ইউএল, তার ভিতরে ইউএল, প্রবলেম আছে? ইউএল এর ভিতরে তো আরেকটা ইউএল আছে, তাই না? আমরা যদি কোড ফলো করি তাহলে দেখেন এটা ইউএল, তার ভিতরে ইউএল, তার মানে এখন এইটাকে নিয়ে কাজ করা হচ্ছে। স্যার এই যে এইটা এই লাইনটা শেষ করে নিয়েছি সার্ভিসের শেষ না শেষ তো লাস্টে এই তাই তো, এটা এটার ভিতরেই তো দিতে হবে। জি স্যার। ওকে, কি স্যার এটা শেষ করে লাগবে শেষ করাই তো শেষ করাই আছে তাই যে ওটা শুধু এই টাইপ ছিল, এটা শুধু এই টাইপটা আছে, এক কোটা একটা শুধু কারণ নেস্টেড করলে যেটা নিজে শুধু ভিতরে সবকিছু ঠিক থাকবে শুধু নো নো। আচ্ছা, এর ডিসপ্লে, সরি
এর হবে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে, টপ থেকে 100% নিচে আসবে, লেফট থেকে 0। এই কার অধীনে অ্যাবসলিউট হবে, রিলেটিভ হবে, এই যে এখানে এলআই এর অধীনে, কারণ এলআই এর অধীনেই তো কি আসবে, ড্রপ ডাউনটা আসবে, তাই পজিশন রিলেটিভ। কন্ট্রোল এস সেভ রিলোড আসছে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিব, আগের কালারটাই যে প্রথমে যে এটা একটু ডিফারেন্ট। পেছে না, এটারও প্যাডিং আছে তাই না, এর ডিফল্ট প্যাডিং আছে দেখেন, ইউএল যে এই প্যাডিং পাইছে না, এই প্যাডিং পায় না, ওর ডিফল্ট প্যাডিং। যাই হোক এখানে আমি বলে দেই প্যাডিং 0, মার্জিন 0, হয়েছে না, এনি প্রবলেম, শেষ। হ্যাঁ ওগুলো দিচ্ছি, ওগুলো যে করে দিয়ে। আচ্ছা এটা ক্লিয়ার তো, এটাকে ঠিক করি একটু, এই দুইটাকে ঠিক করি, ওই দুইটা কে, ওই দুইটা হচ্ছে ডিপ না, এখানে আমরা ডাউন নামে নেই, ঠিক আছে, বা ড্রপ ডাউন যেভাবে নেন, ডট ডাউন এর টেক্সট অ্যালাইন সেন্টার আসছে না, এর একটু উপরে প্যাডিং দিয়ে দেই, প্যাডিং টপ, আচ্ছা প্যাডিং উভয় দিকেই 20 পিক্সেল 0 হয়েছে, বেশি 10 পিক্সেল দেই, 10 পিক্সেল, কি ব্যাপার এগুলো কেটে গেল, ড্রপ ডাউন এর ভিতরের এ কালার হোয়াইট, ফন্ট সাইজ 18 পিক্সেল হয়েছে না, আরো বড় করবো, একটু বড় করে সুন্দর হয়েছে, ওকে। তারপরে আরেকটা কাজ করি আমরা, এইখানে এদের একটা আইডি দিয়ে দেই, হ্যাঁ দিছে না স্যার, অ্যাকশনগুলো আমরা করতে পারি। এখানে একটা আইডি দিয়ে দিব, এটা মনে করেন কি দিব, এটা হচ্ছে বার, আর এটা দিয়ে হচ্ছে বার এক্স লস। এখন কি করব, এই ক্লজ যেটা থাকবে সেটা ডিফল্ট ভাবে কি থাকবে, ডিসপ্লে নাম, স্যার এগুলো আইডি, এটা আইডি না, ক্যাশ চলে গেছে, ওকে। এটাও ডিফল্ট থাকবে কি, এটা তো স্যার এটাও ডিফল্ট নাম থাকবে, মানে ডাউনটা ডিসপ্লে নাম থাকবে, ডিসপ্লে নাম, ঠিক আছে। ওইটা কখন বের হবে কখন ওপেন হবে সেটা পরের অংশে। এটাও কি থাকবে, ডিসপ্লে নাম থাকবে, কে ইমেল ডিসপ্লে নাম। আমরা চাইলে এই কাজটা ইয়েক দিয়েও করতে পারতাম, সিএসএস দিয়েও করতে পারতাম, বাট আমরা সিএসএস দিয়ে করব না, জাভাস্ক্রিপ্ট দিয়ে টোটালি কাজটা করব। ভালো করে খেয়াল করেন, ফার্স্ট টাইম এটা সার্ভিস এর ড্রপ ডাউন মেনু আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এইটার ইনডেক্সটা কি, বা এই
এর লোকেশনটা কি তাহলে হচ্ছে দেখেন ইউএল ইউএল এর যার প্যারেন্ট এলআই ইউএল ইউএল এর যার প্যারেন্ট এলআই এবং যার চাইল্ড এ সেইখানে একটা ফাফা অ্যাঙ্গেল ডাউন নামে সিম্বল বসবে কথা বুঝতে পারছেন সবার কিন্তু ইউএল ইউএল নাই এবং ইউএল এর সবার কিন্তু এলআই নাই প্যারেন্ট হিসেবে এলআই নাই প্যারেন্ট মানে কি বলো না এটার প্যারেন্ট কে এলআই এটার চিলড্রেন কে এ তাই না এইভাবে আমাকে বলতে হবে ওকে আপাতত স্টপ আমি এখানে বলবো সিলেক্টরটা একটু ভালো করে দেখে নেই ন্যাভের ভিতরে ইউএল ইউএল ওকে আমরা লিখি jQuery এটা একটু অফ করে দেন nav ইউএল ইউএল ডট কি প্যারেন্ট যার প্যারেন্ট কে এলআই ডট চিলড্রেন কে সেখানে কি হবে অ্যাপেন্ড মানে হচ্ছে অ্যাপেন্ড নিয়ে আমি কাজ করাই না দেখেন অ্যাপেন্ড আর প্রিপেন্ড আফটার এন্ড বিফোর এই চারটার মাধ্যমে আপনারা দেখবেন এখানে get add এই যে append prepend after before এগুলোর মাধ্যমে কোনো একটা ট্যাগের আগে পরে কিছু সেট করা যায় আফটার এবং বিফোর দিয়ে কি স্টাইল শিটে কি করতাম আফটার এবং বিফোর দিয়ে একটা ডিফ তৈরি করতাম তাই না এখন এখানে যদি কিছু অ্যাড করতে চাই আমরা চাচ্ছি কি একটা ফন্ট অপশন অ্যাড হবে এখানে তাহলে এই অ্যাপেন্ড দিয়ে আফটার বিফোর দিয়েও করা যাবে আমি চাচ্ছি কি হবে চিলড্রেন এ তে একটা কি হবে অ্যাপেন্ড হবে কি অ্যাপেন্ড হবে ফন্ট অসামের আইকনটা আমরা নিয়ে আসি আর নাম তো আমরা জানি ওকে আই ক্লাস ইকুয়াল ফা অ্যাঙ্গেল ডাউন আসছে দেখেন অন্য কোথাও কিন্তু আসে নাই কলিংটা যদি ঠিক হয় ঠিকঠাক আসবে ঠিক আছে কোনো প্রবলেম আমি এখানে না দিয়ে আমরা যদি স্টেমের মধ্যে দিবেন কিভাবে ওখানে দিবেন অনেক জিনিস আছে যেটা বলো HTML এ দিলে মানে ঠিকঠাক কাজ করবে না এখানে তো আরো অনেক কাজ অ্যাড করা লাগতে পারে সেটাও শিখে গেলেন ঠিক আছে ওখানে তো দিতে পারতেনই মানে ওই যে সার্ভিসের পরে জাস্ট হ্যাঁ একটা ফন্ট অপশন দিয়ে দিলেন বাট এইটা দেওয়ার বা এরকম অনেক কাজ আছে যেগুলো আপনাকে jQuery দিয়ে দিতে হবে jQuery তে কি হবে এখানে যখন এটা অ্যাকশন হিসেবে কাজ করবে না যখন অ্যাপেন্ড প্রিপেন্ড দিয়ে দিবেন তখন ওইটা অ্যাকশন হিসেবে jQuery কাজ করবে না আর এটা অ্যাকশন হিসেবে jQuery কাজ করা উচিত না এজন্য আপনি jQuery দিয়ে দিবেন আর ঠিক করলে তবে এটা উল্টে যাবে হ্যাঁ উল্টো আপনি এটাও করতে পারেন আমি সেটা ওই যে ক্লোজ এবং বার নিলাম না ওইটা করার মাধ্যমে আপনি এটাও করতে পারবেন স্যার অ্যাপেন্ডের জায়গায় আফটার দিল কি সেম কাজই হ্যাঁ আফটার দিলেও সেম কাজই হবে আচ্ছা এটা হলো এখন আমরা চাচ্ছি যে ইউএল এ ক্লিক করলে কি হবে ড্রপ ডাউন মেনুটা শো হবে এটা বলার সিস্টেমটা দেখেন ইউএল এর ভিতরে এখানে যখন ক্লিক করবে
ফাংশন তখন যে কোয়েরি this dot this dot এর UL এর children li এটা স্লাইড টু অল স্লাইড টু অল কে স্লাইড টু অল হবে আমি একটু ভালো করে দেখি li এর ui ul li yes ul li এখানে যখন ক্লিক করবে এইটারই দিস ইউএলটা স্লাইড টেবল হবে यस তাহলে কি করলাম এখানে দেখেন ন্যাভের ভিতরে ইউএল তার ভিতরে এলআই এর ভিতরেই তো কি আছে ইউএলটা আছে তো দিস বলতে বোঝায় আমি যে জায়গায় আছি আমি কোন জায়গায় আছি যে ন্যাভ ইউএল এলআই এর ভিতরে আমি আছি দিস বলতে এইটারই যার ইউএল আছে এক্স্যাক্টলি এইটারই যার ইউএল আছে এটা তো সবার ইউএল নাই তাহলে আমার অন্য জায়গায় ক্লিক করলে এটা কাজ করার কথা তাই না কি দিস যদি আমি না দেই ডাইরেক্ট যদি এখানে এইটা দেই তাহলেও কাজ করবে কিন্তু প্রবলেম কি দেখেন ও সরি গুড নাইট বলে চলে গেছে ইউএল স্যার এটা তো লোকেশনটা ঠিকই আছে যেটা তো কোশ্চেন আর আমার আইডি দিয়ে দিলে হয় না স্যার জিনিসটা না আইডি দিলে হবে না প্রবলেম আছে দাঁড়ান এখানে nav ইউএল এলআই ইউএল হবে না 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 আমি সেটা বলতেছি না তো সবগুলোই তো স্যার ডিটেল করে দেখাইতেছি আচ্ছা আমার সময় নাই যাই হোক হয়েছে তো মানে আমি যদি এইটা দিস না বলে দিস যদি না বলতাম ডাইরেক্ট যদি বলতাম যে এখানে ক্লিক করলে এটা বের হয়ে আসবে এটা যদি করতাম তাহলেও কাজ হতো বাট এইখানে ক্লিক করলেও বের হতো এখানে ক্লিক করলেও বের হতো এখানে ক্লিক করলেও বের হতো ঠিক আছে এই জন্য দিস দিয়ে আমি বললাম আমি এই এলআই এর ভিতরে আছি কোন এলআই নির্দিষ্ট ঠিক আছে এই জন্য দিস আপনি কে যেন প্রশ্ন করলো দিস কেন ব্যবহার করা হয় ওগুলোর ভিতর তো ওই অপশনগুলো দেওয়া নাই তাই ওগুলা থেকে কেন বের হতো বের হতো মানে যে এরা তো এলআই তাই না এটাও তো এলআই এলআই ক্লিক করলে তো ইউএল বের হবে সমস্যা কি এটাও তো এলআই এটাও এলআই এটাও এলআই ফিজিক্যালি বলতে হবে কি কোন এলাই হ্যাঁ সেটা ক্লিয়ার বাইরে ক্লিক করলে অটোমেটিক স্যার ডকুমেন্টে চলে যাবে স্যার ওটা বুঝি নাই বাইরে যখন আমি ক্লিক করব বডি না। না অটোমেটিক ডকুমেন্টে চলে যাবে না যাবে না এটা চাচ্ছে এটা করে দিন এটা তাহলে মাউস মানে লিভ দেন মাউস লিভ দিলে চলে আসবে একটু দেখেন আরে আমাদের যত কাজ আমি এগুলো দেখে শেষ করা পারবো না মাউস লিখতে খালি স্যার টাইপ করলেই হবে স্যার বেশিক্ষণ ওটা তো জাস্ট ওইটা টাইপ করলে হবে দেখেন ফাংশনটা আছে তো যখন এখানে কি হবে মোবাইল মাউস লিভ ফাংশন চিলড্রেন ইউআই ডবল ইজ স্যার রিভার্স হয়ে যাবে স্লাইড হাফ হয়ে যাবে ও ওয়াও হয়েছে স্যার এটা কি একবার অন ইউজ করে করা যাবে না কি করে অন অন হ্যাঁ অবশ্যই অন করা যাবে আচ্ছা ওগুলো পরে দেখেন হ্যাঁ করা যাবে সবই করা যাবে এখন শুধু আপনার বিষয়টা হচ্ছে এখানে স্পেসিফিক সিলেক্টর গুলো ইউজ করবেন ওকে তাহলে এগুলো ক্লাস বা আইডি দিয়ে
হ্যাঁ ক্লাস আইডি সবগুলোতেই তো ইউজ করা যাচ্ছে, কিন্তু এই যে আমরা যেমন স্টাইল শিটে সঠিকভাবে যদি সিলেক্ট না করি সিএসএস অ্যাপ্লাই হতো না, তাই না? ঠিক এখানেও তাই। ওকে, এটা দেখেন নরমাল যখন তখন, আচ্ছা এখানে যাই, নরমাল যখন তখন এটা থাকবে, মানে বড় ডিসপ্লে গুলোতে এই মেনুটা থাকবে, বাট যখন আমরা ছোট করব তখন এটা থাকবে না। কোনটা থাকবে? ওই বারটা থাকবে, মানে ডাউনটা থাকবে, তাই না? তাহলে আমরা এখন একটা ভেরিয়েবল ঘোষণা করব। দেখেন var width equal jQuery window না সরি body dot width। ভেরিয়েবল উইথ আমরা কি দেখলাম একটু আগে? কি দেখলাম? বডির নরমাল উইথ, তাই না? এর মার্জিন প্যাডিং সারা যায় উইথ, সেটার উইথ কার মধ্যে রাখলাম? এর মধ্যে রাখলাম। এখন বলবো যদি কি হয়, উইথ লেস দেন 768 পিক্সেল হয়, পিক্সেল লিখতে হয় না, তাহলে কি হবে? jQuery একটু চেক করি, বডি, আচ্ছা অ্যালার্ট দিবে একটা, অ্যালার্ট, ওকে হয়েছে, তার মানে কাজ করতেছে। তাহলে আমরা কি করব? এইটা যখন হবে তখন jQuery nav এর ইউএল কি হয়ে যাবে? ডট হাইড হয়ে যাবে, ঠিক আছে? jQuery ডাউনটা কি ছিল? ক্লাস না আইডি? ক্লাস ছিল, ডট শো। হয়েছে? আবার বড় করেন, রিলোড দেন, হয়েছে? স্যার এটা নিচে নেমে যাচ্ছে, উপর থেকে প্যাডিং দেওয়া ভাই আছে। প্যাডিং এগুলো আছে, ওগুলো দেখেন, ঠিক আছে? আজকে বুঝতে পারছি? ভেরিয়েবলটা আরেকবার একটু বলেন তো। ভেরিয়েবল মানে একটা ভেরিয়েবল, ঠিক আছে? এর ভিতরে বডির যে উইথ আছে সেই উইথটা আমি গেট করে রাখলাম। এই উইথ মানে হচ্ছে শুধু উইথটা নয়, গেট করা, নিয়ে কার মধ্যে রাখলাম? ভেরিয়েবলে রাখলাম। এখানে বলতেছি যদি এই উইথটা 768 এর নিচে হয় তাহলে nav ইভেন হাইড হবে, এটা ডাউন হয়ে যাবে, এটা হলো হাইড হবে, এটা শো হবে, এটা হাইড হয়ে যাবে। ক্লিয়ার? এখন এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুটা বের হবে। কোন মেনুটা বের হবে? nav ইউএল বের হয়ে যাবে, তাই না? ওকে, আমরা এটা করে দেই। কোথায় ক্লিক করলে বলেন? বারে ক্লিক করলে, ভালো করে মনে করেন, বারে ক্লিক করলে jQuery কথা একটু বলেন না, আমার সময় নাই, মাত্র 18 মিনিট, তার মধ্যে আর অনেক কাজ আছে। বার ডট যদি ক্লিক হয় তাহলে কি হবে? অ্যানোনিমাস ফাংশন আসবে, যদি ক্লিক হয় তাহলে jQuery nav eval dot না স্লাইড ডাউন, হ্যাঁ স্লাইড ডাউন হবে, হচ্ছে কিনা? ক্লিক হচ্ছে, এবং এই আইকনটা চেঞ্জ হবে। এই আইকনটা কি? কে?
না, এটা বারটা কি হয়ে যাবে? তাহলে jQuery বার ডট হাইট হয়ে যাবে। আর যে query আর কে শো হবে? jQuery ক্লোজ, এগুলো আইডি ডট শো। হয়েছে? এখন এইটাতে ক্লিক করলে আবার এটা কি হবে? আপ হয়ে যাবে। তাহলে সেম বারে ক্লোজে যদি ক্লিক হয় ন্যাভবারটা স্লাইড আপ হয়ে যাবে। এটা ক্লোজ, এটা বার। স্যার ওই সার্ভিস আরে ওইটা তো সিএসএস দিয়ে ঠিক করতে হবে, মেনু তো রেসপন্সিভ এখনো করি নাই, তাই না? হয়েছে? বুঝতে পারছেন? এখন এগুলো ছোট মোডে আসলে এগুলোর অবস্থা কি এরকম থাকবে? এগুলো তো লম্বা করে দিতে হবে, তাই না? ব্লক করে ব্লক দিতে ইনলাইন ব্লক ইনলাইন বাদ দিয়ে ব্লক হবে ডিসপ্লে ব্লক। হ্যাঁ, ডিসপ্লে ব্লক হবে। এটা তো পারবেন না? ইনলাইন ব্লক করতে হবে না, কোয়েরি করতে হবে। এখানে কোয়েরি স্টাইল শিটে করেন না, সিএসএস ওদিকে দিয়ে দিলাম। হ্যাঁ, সিএসএস @media all and max with 768 পিক্সেল যদি হয় তাহলে কি হবে? ন্যাপটা nav এর ইউএল এর এলআই ডিসপ্লে লক হয়েছে? হয়ে গেছে। হয়েছে? এটা কি হয়ে যাবে? এর ভিতরে ফিক্সড হয়ে যাবে, যাবে না? তাহলে এটা কে? nav এর ইউএল, তার ভিতরে ইউএল কি হবে? পজিশন ইনহেরিট হবে। আর পজিশন দেওয়া ছিল না, পজিশন অ্যাবসলিউট। হয়েছে? ওই যে হোভারটা দেওয়া আছে তাই ওইটা আরো বলতে হবে কাজ করে, যে সরালে হোভার হবে না, এই জন্যই হোভারটা দেওয়া হয় না। ঠিক আছে? তবে এটা তো মাউস হোভার নাই, মানে মোবাইল ডিভাইসগুলোতে তো মাউস নাই, তাই না? সমস্যা নাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, কোশ্চেনটা আছে অনেক এখন করা যাবে না। যত স্যার কি এটা রিলেটেড কোনো কোশ্চেন আছে? স্যার এখানে বার ডাউন হচ্ছে, যখন ক্লিক হচ্ছে তখন এটা অ্যাঙ্গেল ডাউন হচ্ছে, যখন আবার স্লাইড আপ হবে তখন কি হবে? অ্যাঙ্গেল আপ হবে। শেষ। এখন এইখানে একটা দেখেন, স্ক্রল নিয়ে কাজ করি। এটা হচ্ছে যে কিউ প্র্যাকটিস করার জন্য যা আমরা করতে পারতেছি নাকি সব জিনিসের রড একটা কাছে খেয়াল লরেন রয়্যাল ওকে। স্ক্রল মেনুটা ফিক্সড হয়েছে আমাদের। আমি চাচ্ছি যে এতদূর পর্যন্ত ঠিকই থাকবে, ঠিক আছে? ধীরে ধীরে ঠিকই থাকবে, যখন এই পজিশনে যাবে এটা কি হয়ে যাবে? টপে যখন হিট করবে ফিক্সড হয়ে যাবে। ওই যে অ্যাড ক্লাস আর রিমুভ ক্লাস করি নাই, দেখেন একটা ক্লাস তৈরি করে নেই সিএসএস এ, নাম দেই ফিক্সড, যে কোনো নাম দিতে পারেন। পজিশন ফিক্সড, টপ 0, লেফট 0,
রাইট 0। ঠিক আছে, এই কাজ এই ক্লাসের দুইটা তিনটা চারটা কাজ দিলাম। এটা আমি চাচ্ছি যখন স্ক্রল করে পেজটাকে যখন স্ক্রল করে নির্দিষ্ট কিছু দূরত্ব অতিক্রম করবে তারপরে এটা ফিক্সড হয়ে যাবে। var টপ নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে jQuery হাইট পেজ হাইট পেজ হাইট না শুনুন, jQuery উইন্ডো ডট স্ক্রল। ও আচ্ছা, আমি ফাংশন তৈরি করে নাই, ইভেন্টটা কখন কাজ করবে এটা তৈরি করে নাই। আচ্ছা, jQuery উইন্ডো ডট যখন স্ক্রল করা হবে তখন একটা ফাংশন কাজ করবে, সেই ফাংশনে একটা ভেরিয়েবল নিব, এখানে এর মান রাখবো হচ্ছে ডট স্ক্রল টপ। এটার মানে হচ্ছে উইন্ডোজ জায়গায় সি আর দিস দিতে পারবো না, আমরা দিস ইউজ করতে পারবো না। দিস, উইন্ডোজ হ্যাঁ উইন্ডোজের ভিতরে আছে, দিস ইউজ করতে পারবো। গুড। তাহলে দেখেন jQuery উইন্ডো স্ক্রল কখন কাজ হবে, ইভেন্টটা কি স্ক্রল করলে, তাই না? এরকম স্ক্রল করলে কাজ হবে। কি কাজ হবে? যের ভিতরে একটা ভেরিয়েবল নিচ্ছে টপ নামে, এর মান কোথা থেকে আসবে? jQuery উইন্ডোর স্ক্রল টপ, স্ক্রল যত উপরে যাবে এই মানটা তত কাউন্ট হবে। ঠিক আছে, এখন স্ক্রল টপ হয়েছে মনে করেন 10 পিক্সেল উপরে গেছে, এখন 20 পিক্সেল ধরে নিলাম। এরকম যত টপ হবে তত কি এই মানটা কাউন্ট হবে। এই কাউন্ট হয়ে যে মান হবে সেটা টপের ভিতরে রাখবে। এখন আমি বলি যদি টপ গ্রেটার দেন 50 পিক্সেল 20 বা 30 পিক্সেল হয়, যদি 30 পিক্সেল উপরে যায় বা উপরে টপের মান যে মানটা আসবে সেটা যদি 30 এর উপরে হয়, বুঝতে পারছি? এই মানটা কাউন্ট করে তোর ভিতরেই রাখবে। তাহলে এই ভ্যালুটা যদি কি হয় 30 এর উপরে হয় তাহলে কি হবে? তাহলে টোটাল ন্যাভটা jQuery nav টোটাল ন্যাভে একটা অ্যাড ক্লাস হবে। ঠিক আছে, একটা অ্যাড ক্লাস হবে। কি অ্যাড ক্লাস হবে? এই যে আমরা যেই ক্লাসটা ডিক্লেয়ার করলাম সেই ক্লাসটা অ্যাড হয়ে যাবে, তাহলেই তো মেনুটা ফিক্সড হয়ে যাবে, তাই না? হয়ে গেছে অলরেডি। স্যার ক্লাসের আগে এই দেখেন এখানে লাগে না, অ্যাড ক্লাস দিলে লাগে না। দেখেন ধীরে ধীরে নিয়ে যায়, হয়েছে না? কিন্তু আর একটু মান বাড়াতে হবে। এখানে 30 না, এখানে 50। যখন 50 হবে তখন স্যার এই যে এটা যে জুম করে যে পাই ছিল এটা হচ্ছে এটা হলো, দেখেন তখন মাপতে হবে কি জানেন, আমার এই মেনুটা কোন পজিশনে আছে, ন্যাবের পজিশন। উপরে যে ডিপটা আছে ওইটার উইডথটা যদি হ্যাঁ, ওটার width যদি নিয়ে নেয় তাহলে তাহলেও হয়ে যাচ্ছে। তাহলে তো স্যার যে টপটা ওটার হাইটটা নিতে হবে। কার হাইট? এই যে উপরে যে আউটার হাইট নিতে হবে, কারণ মার্জিন প্যাডিং সবই থাকতে পারে। ঠিক আছে, যখন এই হাইটটা এই টপ হাইটের সমান হবে তখন এটা ফিক্সড হবে, তাহলে আর এরকম বাড়ি খাবে না। বুঝতে পারছেন ব্যাপারগুলো? বুঝতে পারতেছেন না এমনি এমনি? বুস্টার পেজ স্টিকি নামে একটা স্যার ক্লাস আছে এটা অ্যাকচুয়ালি বুস্টআপ তো অ্যাডই করি নাই, অ্যাড করবেন কেন? এখানে র কোড করে হচ্ছে, কোনো বুস্টআপের টাইম নাই। আপনি বুস্টআপ তৈরি করবেন তাহলে তো হয়। বলেন। যে পেজ স্যার যে লাস্টে হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু দেখি লাস্ট। আমি একটা ডিপ নেই এখানে, ডট আপ নামে একটা ডিপ নিলাম। ডিপের ভিতরে এই একটা ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ, এবং এখানে একটা ফন্ট অসাম নেব, ক্লাস ফা অ্যাঙ্গেল আপ।
অ্যাঙ্গেল আপ, কন্ট্রোল সেভ, রিলোড। এই যে আসছে দেখছেন, এর একটু স্টাইল করি, কথা বলেন না, একটু দেখেন। ক্লাস নিছি, স্টাইল করি, ডট ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার দেব, মেনুর কালারে দেব, এইটা দিলাম, হয়েছে। এর একটা হাইট দিই, হাইট 50 পিক্সেল, উইথ 50 পিক্সেল, আসছে। এটার কালার দিলে হবে। এটা কি স্যার স্লুট দিয়ে করতে এ কালার হোয়াইট, আসছে না? বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, 50 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল। এইটাকে একটু সরিয়ে আনতে হবে। আচ্ছা, এখানে ডিসপ্লে ফিক্স দিব, ঠিক আছে, ফিক্সড, কারণ ও সবসময় নিচে থাকবে এই জায়গায়। বটম থেকে বটম থেকে 5 পিক্সেল উপরে থাকবে, এন্ড রাইট না, রাইট থেকে 5 পিক্সেল, এটা লেফট স্যার। ডিসপ্লে ফিক্সড কেন, এটা লেফট কেমনে হয়, ও আচ্ছা। ফিক্সড হয়নি, পজিশন ভাই, পজিশন ফিক্সড হয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে যখন এই নরমাল কি থাকবে, ডিসপ্লে নাম থাকবে, নাই, কখন আসবে, যখন কিছু দূর যাবে পেজটা, তাই না? হ্যাঁ, আপনি এখানে বলেন, ওই স্ক্রল টপের মতোই আমরা একটা এখানে এখানে দিলে হয়ে যাচ্ছে যে 50 গেলে ওটা আসবে, তাহলে আমি এখানে বলতে পারি যে কোয়েরি কি, ওইটা আপ, ওইটা ক্লাস ছিল তাই না, ডট শো না, ফ্যাড ইন, এলস অন্যথায় এটা হাইট থাকবে। হয়েছে, হয়েছে, ওকে, আজকে আল্লাহ হাফেজ। আরেকটু আপে যখন ক্লিক করা হবে, আপে না, আপের এতে যখন ক্লিক হবে, তাই না? ওকে, বলেন যে কোয়েরি ডট আপ, ডট আপ এর এতে যখন ডট ক্লিক হবে, কি হবে, jQuery HTML dot
সিএসএস না অ্যানিমেট দেই, অ্যানিমেট স্ক্রল টপ কোলন 0, এই মানটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকে। 2 সেকেন্ড সময় ধরে যাবে। রিলোড। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ স্যার।